আমি ঠিক বুঝি না সুব্রত দা, মানে ধরুন আমাদের একটা লড়াই হলো একটা ইস্যু নিয়ে, খবরে এলো আমি কাজ করতে পারছি না, আপনি পারছেন না, কবিতা পারছেন না, সুদেশনাদি, বিদুলা বেশ কয়েকজন পারছেন না এখনো পর্যন্ত, তার কিছু কিছু কারণ টারণ নিয়ে বারবার আমার ওই কথাটা ছাড়া কিছু বলার নেই সুব্রতদা, যে একটা কমিউনিটি, মানে দু চক্ষে আমি আপনার ছবি দেখতে পারি না, মানে কোনো প্রশ্ন যেন না জিজ্ঞেস করে ভালো হয়। আপনি মানে আমার অভিনয়কে 1 নম্বরও দেন না, তাও আপনি আমার ফ্র্যাটার্নিটির ফেলো, তাও আমি আপনার ফ্র্যাটার্নিটির ফেলো, এবং আপনার মানে 500টা দর্শক থাকলেও দর্শক আছে, আমার 50টা দর্শক থাকলেও দর্শক আছে। এই যে আমি আপনার সম্পর্কে কি মনে করি সেটা দিয়েই পৃথিবীটা চলে না, বা আপনি আমার সঙ্গে সম্পর্কে কি মনে করেন সেটা দিয়ে আমরা প্রত্যেকে গিয়ে কানেক্ট করছি মানুষের সাথে। মানুষ যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা আমার পছন্দের জিনিস, এইটা আমি দেখব, আমি এটার দর্শক, সেইটার প্রতি আমাকে সম্মান করতেই হবে। আমার যদি মনে হয় যে আমি আপনার কাজ দেখবো না, আমি দেখবো না, আমার কাছে সেই চয়েস হয়ে আছে। অদ্ভুত ভার্চুয়াল হননেচ্ছা যে তোমার কাজ আমি পছন্দ করি না, তোমার কাজ না করাই ভালো, বা তোমায় কাজ করতে দেবো না। হ্যাঁ, মানে এই ধরনের, মানে তুমি কথাটা শুনছো না, তুমি কথা শুনছি না। গণতন্ত্র কি? সবাই যেখানে গিয়ে, মানে সবাই যেখানে ভোট করেছে, সব পার্সেন্টেজে যেখানে বেশি আছে, সেই সিস্টেমটাই তো চলবে। এবার আমি গণতন্ত্র কাকে বলে, যে আমি ওটাতে ভোট করিনি, বা আমি ধরা যেতে পারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রাজনীতির সমর্থক নয়, তাই বলে কি আমাকে গণতন্ত্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে নাকি দেওয়া উচিত? একদম, মানে ব্যাপারটা তো, আপনি তো, আমাদের বেসিক কনস্টিটিউশনাল স্পিরিটটা তো তাই, যে আমি অপোজ, আমি তোমার রাজনীতি পছন্দ করি না, সেইটা এই মানে কি বলবো, সাংবিধানিক গণতন্ত্রের আমাকে সেই রাইটটা দিয়েছে, এই কথাটা এতে আমি বলতে পারি। আমি তোমার ভোটার না হয়েও আমি তোমার নাগরিক, এবং ইউ আর এন্টাইটেল টু গিভ মি অল দ্য সার্ভিসেস ইউ কমিট থ্রু ইউর পলিসিস, এই তো কথা। শুরু করছি আমাদের পডকাস্টের আজকের পর্ব, মুখে মুখের নতুন পর্ব। আমার সঙ্গে আজকে রয়েছেন অভিনেতা, নির্দেশক এবং এই মুহূর্তে নানান কথাবার্তার কেন্দ্রবিন্দু অনির্বাণ ভট্টাচার্য। নমস্কার অনির্বাণ, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ সুব্রতদা, আমাকে এখানে ডাকার জন্য। তোমার সাথে পরিচয় মানে আমার গত 1.5 বছর 2 বছরে মানে হৃদ্যতা বলা যায়, মানে এক ধরনের তৈরি হয়েছে। তার আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে দেখেছি স্টেজে, এবং তারপরে দেখেছি তোমাকে পর্দায় তো আর সামনাসামনি দেখা হয় না, আর এখন তো তোমাকে গানে দেখছি। তোমার এই যে জার্নি, মানে যে জার্নিটাকে অভিনয়ের পাশাপাশি আমি বলবো যে একটা শোম্যানের জার্নি, এবং পাশাপাশি একটা জিনিস আমি দেখেছি যে তুমি পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ কতগুলো কাজ শুরু করেছো এবং করতে, মানে সেটা চলতো হয়তো, যাই হোক সে নানান ডামাডোলে এবং গন্ডগোলে সেটা বন্ধ হয়ে রয়েছে। তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তোমার এই জার্নিটা কিভাবে হলো, এবং মানে শুরুটা কিভাবে? এবং শুরু তো হলো, আমি মেদিনীপুর থেকে এলাম, দিয়ে রবীন্দ্রভারতীতে ঢুকে নাটক নিয়ে পড়া শুরু করলাম, তারপরে ওই গাড়ি গড়াতে গেছে আর কি। থিয়েটার শুরু করলাম, প্রথমে কিছু অ্যামেচারদের সাথে ওঠা বসা করার পরে, তারপরে আমি উহিনী বলে একটি নাট্যদলে গেলাম, সেখানে 5 বছরে সেটা বলা যেতে পারে আমার চর্চা ফেজ, মানে থিয়েটার স্টুডেন্ট হিসেবে, প্র্যাকটিশনার হিসেবে। 2010 সালে মিনার্ভা রেপার্টরিতে সুযোগ পেয়ে গেলাম আরও 13 জনের সঙ্গে অভিনেতা হিসেবে, পেশাদার অভিনেতা হিসেবে, মানে মাস মাইনে পেতাম আমরা। সেখান থেকে 2013-তে সেইটার থেকে বেরিয়ে এসে 3 বছরেরই আমাদের ছিল, আমি ফ্রিল্যান্স যেটাকে বলা হয় সেই থিয়েটার করা শুরু করলাম কলকাতার মঞ্চে। তারপরে অপর্ণা সেন একদিন ডাকলেন, আর শ্রীনগরে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। তারপরে অরিন্দম শীল ডাকলেন, ঈগলের চোখে অভিনয় করলাম। এই চলেছে আর কি। এবং আমি 2024-এর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলচ্চিত্র এবং থিয়েটার একই সাথে করেছি। এর মধ্যে অথই হয়েছে, অর্ধশেষ রজনী, কারুবাসনা হয়েছে, FM মহানগর, অ্যান্টনি সৌদামিনী। মানে পেশাদার অভিনেতা হিসেবে আমি অনেকগুলো থিয়েটার করেছি। আমাদের নিজেদের একটা নাট্য সংগঠন সংগ্রাম, হাতিবাগান সংগ্রাম, সেখানে পরিচালনার কাজ করেছি। চৌমাথা বলে একটি নাটক, পন্তুলাহা 2.0, মানে এটা হচ্ছে বেটল ব্রেস্টের হের পুন্টিল অ্যান্ড হিজ ম্যান ম্যাটি।
তার যে এটা শেখরবাবুদের যে প্রযোজনাটা তার এটা নিয়ে উদরনীতি বলে একটা ছোট নাটক করেছিলাম। সংগ্রামে একটা মানে খুব ঘন ঘন না হলেও একটা চর্চা আমাদের ছিল। তো 2024 সালের মার্চ মাস নাগাদ আমি বোধহয় মধুসূদন মঞ্চে 1 মার্চ বা এরকম কোনো একটা দিন হবে মেফিস্টোর শো ছিল। এবারে মেফিস্টোতে আমি এই নতুন পর্যায়ের যে মেফিস্টো হয়েছিল, মেফিস্টো তো বারবার হয়েছে। 2002 সালে প্রথম হয় গোধরার প্রতিবাদে, তখন গৌতম হালদার করতেন। তারপরে আবার এক সময় হয়েছে, তখন চন্দন সেন হেনরিক হফগেনের চরিত্রে অভিনয় করতেন। তারপরে আবার গৌতম দা করেন। 2016 সালে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি 13 না 14তেই হবে বা ওরকম সময় হবে, তখন বা 16, তখন তপন থিয়েটারে আবার মেফিস্টো রিভাইভ করেন সুমন মুখোপাধ্যায়। তখনও গৌতম দা করেন হেনরিক হফগেন, তখন আমি সুমন মুখোপাধ্যায়কে অ্যাসিস্ট করি ওই নাটকটিতে পরিচালক, সহকারী পরিচালক হিসেবে। তারপরে যখন 2021-এর নির্বাচনের আগে যখন আবার মেফিস্টো রিভাইভ করা হয়, তখন তাতে আমি হেনরিক হফগেনের চরিত্রে অভিনয় করি। তার বেশ কিছু অভিনয় হয়েছে এবং মার্চ মাসে সেইটির একটি অভিনয় আমি লাস্ট করেছি স্টেজে উঠে। এখন থিয়েটার প্র্যাকটিস বা থিয়েটার অভিনয়ের সঙ্গে হয়ে গেল প্রায় 2 বছর হতে চললো প্রায়, আমি যুক্ত নেই। চলচ্চিত্রের কাজই মূলত করছিলাম। আর 2024-এর থেকেই, 2024 বলাটা ঠিক হবে না, তার অনেক আগে থেকেই আমাদের যেই গানের দলটি হুলিগানিজম, তার সলতে পাকানো পর্বটা শুরু হয়েছিল। কারণ আমরা অনেকদিন ধরে কথাবার্তা বলছিলাম। এই বল্লভপুরের রূপকথার অ্যালবামটা যারা বানিয়েছেন, শুভদীপ, দেবরাজ, আমি, তারপরে আমরা তালমার রোমিও জুলিয়েট বলে একটা সিরিজ যখন আমরা ক্রিয়েটিভলি করলাম, তার গানও শুভদীপ, দেবরাজ, আমি আরও সবাই মিলে বানানো হলো। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা তো একসাথে অনেক দিন ধরে থিয়েটার করেছি, আমাদের নিজেদের কিছু কম্পোজিশন আছে, অরিজিনাল কম্পোজিশন, নিজেদের কিছু গান আছে, আমার কিছু গান লেখা আছে, তো আমরা কেন একটা এরকম দল শুরু করতে পারি না। তো আমরা একদম স্ক্র্যাচ থেকে, মানে বাবান গিটারটা বাজিয়ে পাঠালো, আমি একটু গলা দিলাম, এসে জুটলো, ও এসে জুটলো। আমরা কিছু ট্রায়াল শো করলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, চন্দননগরে একটা শো করতে গেলাম, স্বপ্নসন্ধানী নাটকের দল কৌশিক সেন, তারা আমাদের তাদের জন্মদিনে আমন্ত্রণ জানালেন শো করার জন্য, সেখানে একটা শো করলাম। এটা করে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করলো যে ঠিক আছে চলো আমরা একটা গানের দল করে আমরা আমাদের করতে থাকি। তো 2024-এর ডিসেম্বর মাসে, মানে ওই স্টেজ থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না আর কি, কারণ আমি 24-এর মার্চে মেফিস্টোর অভিনয় করলাম, 24-এরই ডিসেম্বরে আমরা লাইভ শো শুরু করে দিলাম কেসিসি থেকে। সেটাই আমাদের হুলিগানিজমের আনুষ্ঠানিকভাবে প্রথম লাইভ শো। তারপর থেকে হুলিগানিজমের লাইভ চলছে, এইগুলো চলছে। এবার আমি যদি আপনার প্রশ্নটার সাথে একটা মাত্রা যুক্ত করে এইভাবে উত্তরটা দিই যে এই যে আমি থিয়েটার করেছি, আমি সিনেমাতে করেছি, কোনো সন্দেহ নেই এগুলো তো আমার পেশা হয়েছে বটেই, মানে এগুলো থেকে আমি খুন নিবৃত্তি করেছি, আজও করি, পেশাগতভাবেই কাজটা তো আমি করেইছি। আমি তো এমন নয় যে অন্য কিছু করি, এটা পার্ট টাইম করি, এটাই আমি সর্বক্ষণের কর্মী। কিন্তু আমি যে একটা ফরম্যাট অফ কমিউনিকেশন থেকে আরেকটা ফরম্যাট অফ কমিউনিকেশনে গেছি, সেটা আমার কমিউনিকেট করার একটা অদম্য ইচ্ছে ভীষণ ভীষণ আমাকে সবসময় করেছে। সেটা আমি বলবো থিয়েটার থেকেই আমার এসছে। অভিনেতা হিসেবে যে একটা কোনো ভাবনা হলো, চিন্তা হলো, সেটার একটা কোনো শরীর দেওয়া হলো নাটকের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, এবং ইট হ্যাজ টু বি আ ডায়ালগ। মানে আর্ট ক্রিয়েশন বা একজন আর্ট প্র্যাকটিশনার, সে একটা নিজে নিজে ভাবলো, নিজে নিজে করলো, তারপরে সেটা দর্শক, শ্রোতা, সামনের সমাজটার কাছে যেতে হবে। ওই ডায়ালগটা ছাড়া আমি কোনো শিল্পেরই কোনো অর্থ ঠিক মানে আমার বোধগম্য হয় না। ওই জন্য আমার মধ্যে একটা তাড়নাও, এটা কিন্তু ঠিক এটা বানালাম লোককে দেখাতে হবে, হিট করবে, এটা চলবে, এই তাড়না থেকে নয়। যে মানে আমার সামনে যদি 2 জনও থাকে, 200 জনও থাকে, 2000 জন, 2 লাখ, 2 কোটি, হোয়াট এভার দ্য নাম্বারস, কিন্তু এই কমিউনিকেশনটাতে যেতে হবে। সোশ্যাল মিডিয়া জিনিসটা যখন থেকে আসে, 2007-এ প্রথম আসে, 2010, 11, 12 থেকে খুব ব্যবহারযোগ্য হয়ে পড়ে এবং 2টো বুম সোশ্যাল মিডিয়াতে হয়। একটা
2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাদের একটা ওয়ান অফ দ্য মেজর মেশিনারি হিসেবে ওরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ ব্যবহার করা শুরু করে, ওইটা একটা বুম হয়। আর সেকেন্ড বুমটা হয় প্যান্ডেমিকে। তখন মানে নিরুপায় হয়ে সকলেই ব্যবহার করা শুরু করেন। আমি সবসময় সোশ্যাল মিডিয়াকে একটা ক্রিটিক্যাল চোখে দেখেছি, যে এটার মানে ডেটা দেখেছি, অভ্যেসগুলো বদলাতে দেখেছি, আমাদের ক্লাসিক্যাল আর্ট প্র্যাকটিসের সোশ্যাল মিডিয়ার কি কি এফেক্ট পড়ছে, তাতে কতটা হার্ম হচ্ছে আমাদের প্র্যাকটিসের, সেটা দেখেছি। সোশ্যাল মিডিয়া নিয়ে বড় বড় আমার একটা ক্রিটিক ছিল, ক্রিটিক থাকতেই পারে মানে, কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখেছি যে আচ্ছা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, এর ফল্ট আছে, এর কনসিকুয়েন্সেস আছে, এর একটা খারাপ দিক আছে, এই আছে সেই আছে, বা এই প্র্যাকটিসটা মানে এই প্র্যাকটিসটার মধ্যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে, বা অনেকগুলো সাইকোলজিক্যাল ইস্যু এই জিনিসটা থেকে ডেভেলপ করে। বাট স্টিল ইটস আ কমিউনিকেটিং প্ল্যাটফর্ম, যে আপনি যদি এই যে ধরুন আপনি এই যে হ্যাঁ অ্যাবসলিউটলি আমি কমিউনিকেটটা করা যাচ্ছে, সেই ডেমোক্রেটাইজেশনটা এ আপনাকে অফার করছে একটা লেভেল অবধি। হ্যাঁ, এখন যেরকম আমি মানে এটা বলা যেতে পারে যে না, এখন তো এইটাই আমার যা কাজকর্ম, যা কথাবার্তা, মিউজিক হোক, অন্য কোনো কাজ হোক, সেটাই প্ল্যাটফর্ম। তো আমি এটা নিয়ে কোনোদিন কোনো ছুঁতমার্ক রাখিনি, বা আমার কোনোদিন মনে হয়নি যে মানে যাই হোক না কেন কমিউনিকেশনটা চালিয়ে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমার ভেতরে যদি কমিউনিকেশনটা উঠে আসে, যে আমি কিছু একটা কমিউনিকেট করতে চাই, তবেই আমি সেই জিনিসটা মন দিয়ে করতে পেরেছি। আমি তার এগেনস্টে অর্থ উপার্জন করেছি, কোনো সন্দেহ নেই, শুধু অর্থ উপার্জন করার জন্য আমি যোগাযোগ শিল্পে নেই। মানে শুধু টাকা পাই বলে থিয়েটার করেছি, শুধু টাকা পাই বলে চলচ্চিত্রে অভিনয় করেছি, এখন সিনেমার বাজার একটু ডাউন যাচ্ছে, থিয়েটারও করছি না, তাই টাকা রোজগার করতে হবে বলে গান করেছি, এইভাবে আমি কখনো করি। এবারে তুমি আমাকে যেটা বলেছিলে সেটা হচ্ছে তুমি একটা কালেকটিভ আর্ট ফর্মে বিশ্বাস করো। হ্যাঁ, সেইটা একটু ইলাবোরেট করো। কালেকটিভ আর্ট ফর্ম মানে হচ্ছে যেখানে মানে অনেকগুলো মন, মাথা, শরীর এবং কোলাবোরেটিভ একটা আর্ট ফর্ম, তার একটা গঠনতন্ত্র থাকবে, তাতে একটা ডিসিপ্লিন থাকবে। মানে আমরা সবাই রাজা করে তো ওরকম করে কিছু হয় না, অনেক সময় মেস হয়ে যায়, কেয়স হয়ে যায়, কিন্তু অনেকে মিলে করবে। এই বোধ আমার মধ্যে তৈরি হলো কোথা থেকে? থিয়েটার প্র্যাকটিস থেকেই। এবারে ওটার মধ্যে আমি এতটা নিয়োজিত ছিলাম, বা ওটাতে আমি এত ইনভেস্ট করেছি আমার মন, মস্তিষ্ক, হৃদয়, যে আমি চট করে ওই প্র্যাকটিসটা থেকে বেরোতে পারি না। মানে আমি একা আমার পক্ষে কিছু করা খুব ডিফিকাল্ট। এটাও একটা যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা তার একটা ইনক্লিনেশন আছে যে ইউ ক্যান ক্রিয়েট মানে বাই ইউর ওন, মানে আপনি জিনিসটার প্রযোজক, আপনি পরিচালক, আপনি তার ডিস্ট্রিবিউটার। এবার সেটা করলে আজকালকার দিনে সুবিধেই হয়, অনেকে উপার্জনও করছেন, কিন্তু আমার ওই প্র্যাকটিসটা কোনোদিন নেই। মানে আমি 30 জন, 25 জন, 50 জনের সঙ্গে থিয়েটার করেছি, আমি যখন সিনেমা করেছি 100 জন, 150 জন, সবাই মিলে, প্রত্যেকটি লোক, এরা আমার প্র্যাকটিসটার একটা ইনএভিটেবল পার্ট হয়ে গেছে, অনিবার্য পার্ট হয়ে গেছে। আমি যখন যদি একা কিছু করার চেষ্টা করি, তখন আমার মনে হয় যে ইট ইজ ইম্পসিবল। মানে আমি যখন কিছু লিখিও, একটা গান যখন আমি লিখি, ইমিডিয়েটলি আমি সেটা গ্রুপে, মানে আমাদের ব্যান্ডের গানের দলের গ্রুপে শেয়ার করি, অন্য বন্ধু বান্ধবদের পাঠাই। কারণ আমি একটা কিছু করলাম, আমি একটা কিছু লিখলাম, আমি একটা কিছু ভাবলাম, যতক্ষণ না আমি আমার ফেলো প্র্যাকটিশনারদের সাথে, ফেলো আর্টিস্টদের সাথে সেটা শেয়ার না করছি, এক কথায় আমার ভাত হজম হয় না। কারণ আই ক্যানট থিঙ্ক লাইক অ্যান ইন্ডিভিজুয়াল, মানে সেটা আমার হয়নি কখনো। সেটা কি তোমার এই নাটকের প্র্যাকটিস থেকে তোমার? হ্যাঁ, একেবারেই নাটকের প্র্যাকটিস। তোমার এটা রবীন্দ্রভারতীর ওটা রবীন্দ্রভারতীর প্র্যাকটিস আমি বলবো না, আমার মূলত গ্রুপ থিয়েটার প্র্যাকটিস, এবং পরবর্তীকালে আমার রেপার্টরি থিয়েটার, এবং তার পরবর্তীকালে যে ফ্রিল্যান্স থিয়েটার কেরিয়ার, সেখান থেকেই। মানে আমি এটা ইম্যাজিনই করতে পারি না যে মানে আমি একটা জিনিস একা করছি, একা ভাবছি, একাই এক্সিকিউট করছি, একাই দর্শকের কাছে নিয়ে যাচ্ছি। ইটস আনইম্যাজিনেবল ফর মি। আমাদের আন্দোলন, সোকল্ড আন্দোলন যখন চলেছিল, সেই সময় তুমি আমায় আরেকটা কথাও বলেছিলে, একটা সময়ের পরে তোমার থিয়েটারে মন উঠে গেছে। হ্যাঁ, এটা কেন? মানে এটা কি হয়েছিল, কি ঘটনা? আমি যদি ছোট করে বলতে চাই, তাহলে এক লাইনে কথাটা এরকম দাঁড়ায় যে আমি যে থিয়েটারটা করব বলে, রাদার আমরা যে থিয়েটারটা করব বলে থিয়েটার করতে এসেছি, আর আমরা যে থিয়েটারটা প্র্যাকটিস করছি, তার মধ্যে যোজন যোজন দূরত্ব হয়ে গেছে। এবারে এটা অ্যাজ সাচ কারো দোষ নয়,
সময়টা বদলে যাচ্ছে, সারা পৃথিবীতেই থিয়েটার স্ট্রাগল করছে। মানে কোনো জায়গার থিয়েটার চর্চাই আজ থেকে 10, 11, 15, 20 বছর আগে যা ছিল তা নেই। অনেক কিছু বদলে যাচ্ছে। কিন্তু যদি আমি এই আর্ট ফর্মটাকে ভালোবেসে থাকি এবং আমি যদি খুবই 100% কমিটেড হয়ে থাকি এটার প্রতি, এই কাজের যত্নের প্রতি, বা এটার যে প্রাথমিক উদ্দেশ্যটা কি, যে আমরা যেহেতু পেশাগত অভিনেতা, আমরা শুধু এইটাই করি, আমাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস আওয়ার অডিয়েন্স, টুয়ার্ডস স্পেকটেটার্স, যে আমি বাবা সারাদিন ধরে এইটাই চর্চা করব, এটাকেই মাজা ঘষা করে যাব, দিয়ে আমি যতটা উত্তুঙ্গ জায়গায় যাওয়া সম্ভব হয় ততখানি যাব, দিয়ে আমি আপনার কাছে এটা পরিবেশন করব এবং সেটার এগেনস্টে আপনি অর্থ দিচ্ছেন। এই যে একটা প্রফেশনাল কমিটমেন্ট এবং তার জন্যে আর যা 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 কিছু লাগে, সেইটা খুব মানে দুর্বল হতে 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 গেছে। আমরা কয়েকজন যেহেতু রেপার্টরি থিয়েটার করেছিলাম, সর্বক্ষণের মানে নাট্যচর্চা, মিনার্ভাতে আমরা যেতাম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চর্চা করার সুযোগ পেতাম, সকলে সেই সুযোগ পান না। কিন্তু মিনার্ভার রেপার্টরি বলে নয়, আগের থিয়েটার দলগুলোতেও যে চর্চাটা ছিল সেটা হচ্ছে যে অনেক মানে 50টা, 60টা, 70টা, 80টা রিহার্সাল, প্রচুর এক্সারসাইজ অভিনেতা হিসেবে, এবং সর্বক্ষণই নতুন নতুন কিছু না কিছু, মানে কবিতা পড়া, উপন্যাস পড়া, মিউজিক শোনা, পেন্টিং দেখতে যাওয়া নিয়ম করে, এবং একটা চরিত্রকে আমি কত দিকে নিয়ে যেতে পারি, মানে একটা রিহার্সালের মধ্যে একটা চরিত্রকে একরকম করে গড়ে ফেলার পর সেটাকে ভেঙে আবার নতুন করা। আমি তো এটা সর্বক্ষণের কর্মী, কাইন্ড অফ আ ল্যাব ওয়ার্ক, সেই সুযোগটা থিয়েটার থেকে চলে যাচ্ছিল। আমি বলবো এটা আমার ক্ষেত্রে আরও বেশি চলে যাচ্ছিল, কারণ আমি চলচ্চিত্র শিল্পের সঙ্গেও যুক্ত, আর খুব বেশি রিহার্সালও করা যাচ্ছে না। হ্যাঁ, আর কলকাতা শহরে একটা সময় অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, যেহেতু একটা কম্বিনেশন নাইট মতো শুরু হলো, যে 4টে বিখ্যাত লোক একটা নাটকে, টিকিট বিক্রি এনশিওর করাটা যতখানি প্রায়োরিটি লিস্টে এলো, এটার চর্চাগত দিকটাকে সিকিওর করাটা প্রায়োরিটি লিস্টের বাইরে চলে গেল বা পেছন দিকে চলে গেল। সেইটাই আমি বলবো যে আমার থিয়েটার চর্চাটার মধ্যে আর থাকতে না পারা, বা আমার পক্ষে আর আমার একটু স্ট্রেস হচ্ছিল, একটু ডিপ্রেশন হচ্ছিল, তার এটা মূল কারণ। সেটা হচ্ছে যে আমাকে তো কেউ ঘাড় ধরে এখানে নিয়ে আসেনি, আমাদের কাউকে নিয়ে আসেনি। তাহলে এই জায়গাটার এই বেসিক ইন্টিগ্রিটি বা বেসিক যে শর্তগুলো, সেগুলো আমরা বজায় রাখতে মানে আমরা এটা মেনটেন করতে পারছি না কেন? সহজ কাজ নয় নানান রকমের প্রতিবন্ধকতার মধ্যে এটা মেনটেন করা, আবার খুব কঠিনও নয়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এন্টাইটেলড টু সিকিউর আওয়ার ওন গ্রাউন্ড। আমরাই এন্টাইটেলড। আমরা যদি লুজ দিই, আমরা যদি দড়িটাকে আলগা করি, তাহলে এই আলগাপনার কোনো শেষ নেই সুব্রতদা। মানে তখন খারাপ লাগবে যে আমি পড়াশুনো করলাম থিয়েটার নিয়ে, আমি পেশাগত চর্চা করলাম, আমি অর্থ উপার্জন করলাম, তারপরে আমি একজন অ্যামেচারের মতো থিয়েটার প্র্যাকটিস করাটা আমার পক্ষে ডিফিকাল্ট। আর পরবর্তীকালে কি হয়ে যাচ্ছিল, আমি একটু ওইটাতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আমি বিভিন্ন দলে গিয়ে অভিনয় করতাম, তো সেটা আমি অনেক ছোটোবেলা থেকেই করছি। এই অদ্যশেষ রজনীতে আমি অভিনয় করতাম অমিয় চক্রবর্তীর চরিত্রে। আর ওই নাটকে আর যারা যারা অভিনয় করতেন, মানে সেটা সকলেই, মানে সত্রাজিৎ সরকার, অঙ্কিতা, দেবযানীদি, বা আরও যারা অভিনয় করতেন, সুব্রত, সৌমক, মৌলি, শোয়ের আগের মানে তখন নাটক নেমে গেছে, অনেকগুলো শো হয়ে গেছে, একটা রিহার্সালে আমাদের দেখা হতো। এবার ধরুন সেটা 2.5 মাস গ্যাপে, সেই রিহার্সালটার পরের দিনই শো। এবারে না আমি আমার পার্ট জানি, আমি গিয়ে করে দিচ্ছি, ওর পার্ট জানে, ও গিয়ে করে দিচ্ছে, ওর লাইন্স জানে, ও এসে করে দিচ্ছে। কোথাও না কোনো কালেকটিভ গ্রোথ নেই। আর আমি মনে করি যে একটা নাটক, এটা সিনেমার ক্ষেত্রে হয় না, থিয়েটারের ক্ষেত্রে হয়, মানে এখন মিউজিক করে দেখছি, মিউজিকের ক্ষেত্রেও হয়, সেটা হচ্ছে এটা কালেকটিভ একটা গ্রোথ এটার মধ্যে দরকার হয়। যে 2016 সালে অদ্যশেষ রজনী হয়েছে, 2020 সালে আমি ওরকম একই রকমভাবে ওই লাইনগুলো বলতে পারি না, কারণ আমার জীবনে 4টে বছর কেটে গেছে, তাই না? এই কারণে থিয়েটারে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা প্রতিদিন স্টেজে ঢুকে একই লাইন বলি, কিন্তু কোনোদিন অভিনয়টা একরকম হয় না। কিন্তু থিয়েটারের অর্গানিক ব্যাপারটা তো ওইখানেই আসে। হ্যাঁ, যে তাহলে তো ওটা মিমিক্রি হয়ে যাবে, তাই না? প্রতিদিনই বদলে যায়, প্রতিদিনই লাইনটা। এইবারে এই যে একটা ডিস্টেন্ট প্র্যাকটিস,
যে আমি একটা কথা বলছি, হয় আমি এটা ভেবে এসছি, উনি যিনি এসছেন আরেকজন তিনি ভাবেননি, বা উনি ভেবে এসছেন আমি ভেবে আসিনি। তখন কি হচ্ছে, তখন একটা বল আপনি ছুঁড়ছেন, একটা দেয়ালে লেগে সেই বলটা ফেরত এলো, বা ওদিক থেকে একটা আপনার দেয়ালে লেগে সেই বলটা ড্রপ খেলো। অ্যাপারেন্টলি একটা সাকসেসফুল প্রোডাকশন দেখতে গেলে দর্শকের এগুলো চোখে পড়ে না, কিন্তু মঞ্চে যারা আছে, আমি যদি শুধুই সাকসেসফুল হতে আসতাম, আমি যদি শুধুই সেলিব্রেটেড হতে আসতাম, আমি যদি শুধুই অর্থ উপার্জনই করতে আসতাম, তাহলে তো আমি বলবো যে এর থেকে অনেক কম পরিশ্রমে, বিশেষ করে আজকের দিন, আরও অনেক কিছু করে সেলিব্রেটেড হওয়া যায়, অর্থ উপার্জনও করা যায়, সাকসেসফুলও হওয়া যায়। যেমন কি করলে? আমি সব থেকে বড় রাজনীতিই তো করা যায়, আরও অনেক কিছু, কোনো একটা সফল ব্যবসা করা যায়, ছোটবেলা থেকে এন্টারপ্রেনার হওয়া যায়, এই করা যায়, সেই করা যায়, ইন্ডিভিজুয়াল অনেক জব করা যায়। কিন্তু আমি এইটা করতেই এসছি, খুব কালেকটিভ একটা আনন্দ হবে এই জায়গা থেকে। আমাদের থিয়েটারের ইতিহাসে যে এটা নেই তা নয়, কারণ আমাদের থিয়েটারের ইতিহাসে এটা বারবার আছে যে ওরকম কনসিস্টেন্সি থাকে না, কোনো সংঘের থাকে না, কোনো না কোনো সংঘ, সে সংঘের নাম বহুরূপী হোক, সে সংঘের নাম এলটিজি বা পিএলটি হোক, সে সংঘের নাম নান্দিকার হোক, ওই যে এক খরস্রোতা নদী সবসময় খরস্রোতা থাকে, সমতলে এসে সে কোথাও না কোথাও, মানে ওই সমতলটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবার আমরাও দেখছিলাম যে আমাদের ক্ষেত্রে সমতলটা একটু তাড়াতাড়ি এলো, আমরা পাহাড়ে ওই ঝোড়ো বাঁকের মধ্যে দিয়ে খরস্রোতা বেশিক্ষণ থাকতে পারলাম না, সেটা একটা দুঃখ হয়। দুঃখর থেকে শঙ্কা যেটা বেশি হয়, যে নদী যখন ওরকম সমতলে এসে ধীরভাবে বয়, চারিদিকটা মানে মানে আলস্য মাখা হয়ে যায়, তখন মনে হয় একটা শো শেষ হয় আর মনে হয় যে আজকে যে দর্শকগুলি এলেন, আজকে যারা দেখলেন, তারা কি নিয়ে ফিরলেন। হয়তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবেন দারুণ লাগলো, এই লাগলো, কি, কিন্তু হয় না, আগে আমাকে আমার অ্যাপেটাইট আমাকে পূরণ করতে হবে, যে আমি আজকে আমার 100%টা, 90টা, 80, 70%টা দিতে পারলাম কি না। আমার বলতে চাইছিলাম যে এটার যে কালেকটিভ যে এনজয়মেন্ট অফ ডুইং থিয়েটার, স্টেজের ওপর উঠে 10 জন, 12 জন, 7 জন, 25 জন মিলে করার যে একটা কালেকটিভ ফান, সকলের স্বেদ ঘাম একসাথে হয়ে, সেইটা আমি আস্তে আস্তে মিস করছিলাম। আর আমার ক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে নাটকে 2016 সালে আমি সকলের সঙ্গে কাগজের কাপে চা খেয়েছি, 21-22 সালে আমার জন্য একটা সিনেমাটির প্লেটের আসে, আমি এটাকে বারণ করেছি, কিন্তু আমি দেখতাম যে ওইটা তখন তুমি স্টার, লোকের মাথায় প্রসেস হচ্ছে না, আমি বারণ করেছি যে আমাকে কাগজের কাপেই দেবে। এমন দেখেছি আমার সহ অভিনেতাকে যে মানে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। আমি বলেছি যে এরকম এরকম করছিস কেন, বা এটা কি ধরনের অ্যাটিটিউড, বা একদম কে জানে, মানে লোকে বিখ্যাত হলে অবশ্যই মানুষ তাকে একটা সমীহ করে, সমীহ শ্রদ্ধা বা ভালোবাসা থেকেও আসে, কিন্তু একটা পিকিউলিয়ার কাইন্ড অফ ক্লাস সিস্টেম, যে আমি স্টার নই, ও স্টার, কিন্তু আমি অন্তত আমার চর্চার মধ্যে কখনো সেটা প্রতিভাত করিনি আমার সহ অভিনেতা অভিনেত্রীদের কাছে। তোমার ব্যবহারেও আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, কিন্তু এটা হয়ে যাচ্ছিল, সেইটাকে আমি চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলাম না। মানে আমি বলছিলাম যে এটা কেন, ওটা কেন, মানে তর্ক করছিলাম, কথা বলছিলাম, সব কিছু করছিলাম, কিন্তু জানি না সমাজের প্রভাব হয়তো তার থেকে অনেক বেশি। মানে সবারই হয়তো মনে হচ্ছে হ্যাঁ নাটকটা অনির্বাণের জন্যই লোকে দেখতে, বা ওর ওই চরিত্রটা বিখ্যাত হয়েছে বলেই এটা, ওর তো সিনেমাটাও খুব হিট করে গেল। আর এক একটা জিনিস সাকসেসফুল হতো সিনেমায়, এই খোকা হিট করলো, তার একটা, এই বল্লভপুরের রূপকথা হিট করলো, এই ব্যোমকেশ একটা হিট করলো, এই একটা কিচ্ছু চাইনি আমি হিট করলো, এগুলো সব ওই বাদবাকিদের মধ্যে ওইটা ওই ওই পরতটা লাগতে 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 যেত। এটাও গিয়ে আঘাত করছে ওই, এবার এটার তো সলিউশন এটা হতে পারে না যে না সিনেমা করবো না, এত বিখ্যাত হলে থিয়েটার করা যাবে না, তা তো নয়, কিন্তু কালেকটিভ কোর চর্চার মধ্যে ওই ট্রান্সপারেন্সিটা রাখা এই কারণেই যাচ্ছিল না, কারণ ওই যে বললাম সব যে যার নিজের মতো জীবন কাটায়, 2 মাস, 3 মাস, 1.5 মাস, 6 মাস বাদে বাদে সব এক জায়গায় হয়, একটা রিহার্সাল করে, তারপর এই শোটা করতে যায়। তো আর কোনো যৌথ খামার তো তৈরি হলো না, সমবায় বলে যে জিনিসটা, সেটা তো তৈরি হলো না। এবার সমবায় ছাড়াও থিয়েটার হতে পারে, আমাদের কলকাতার পেশাদার রঙ্গালয়ের লম্বা ইতিহাস, আবার গ্রুপ থিয়েটারেরও লম্বা ইতিহাস, কিন্তু আমরা চেয়েছিলাম সমবায় চর্চা করতে, চেয়েছিলাম, পারিনি করতে, হয়নি, কিন্তু তার বদলে যেটা হয়ে যাচ্ছিল আর কি, সেটা আমার পক্ষে আর, সেটা আমি আর টানতে পারছিলাম না অন্তর থেকে, আমি মন খারাপ হচ্ছিল। তোমাদের এই যে মেলার গান,
এটা কখন তোমরা ডিসাইড করলে যে তোমরা এটা রেকর্ড করবে? এটার একটা হিস্ট্রি হচ্ছে, মানে হুলিগানিজমের গর্ভটা হচ্ছে হাতিবাগান সংগ্রামের একটি নাটক, চৌমাথা বলে একটি নাটক। এই নাটকে 4টে গল্প থাকতো, আমরা করতাম, আর সেখানে ওই 4টে গল্পের মাঝে মাঝে একটা দল এসে পারফর্ম করতো, যাদেরকে আমরা ডাকতাম হুলি গান বলে, মানে গান হুলি গান। তো ওইখানে আমরা অনেকগুলো অরিজিনাল গান তৈরি করেছিলাম। তো আমরা বল্লভপুরে রূপকথা হওয়ার পর আমরা একসাথে কাজ করছি, মন্দারু বাবানের করা, বল্লভপুরও করা, মিউজিক নিয়ে অনেক কথা বলছি, এই করছি। সেখান থেকে আমরা স্টার্ট করি যে আমাদের তো কিছু গান আছে, চল না আমরা সেই গানগুলোকে নিয়ে একটু নাড়াঘাঁটা করি। খুব ক্যাজুয়ালি শুরু হয়েছে। 23 সালে করা হলো। মেলার গান লেখা 24 সালে। আমি যে বাড়িতে বসে জাস্ট আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি করে, তোরা গানটা অনেক দিন এই 2টো স্ট্যান্জা লিখে পড়েছিল। তারপরে অনেকদিন গানটাতে আর মানে পেন ছোঁয়ানো হয়নি। তার আবার মাস 3 বাদে গিয়ে গানটা কমপ্লিট করি। গানটা কমপ্লিট করে আমার প্রথম 4 লাইনের যে সুরটা মাথায় ছিল, যে দরে দরে দম দরে 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 দে দানা দরে 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 দানা, এটা গিয়ে আমরা রিহার্সাল, তখন আমরা টুকটাক রিহার্সাল করছি, গানটা তৈরি করা হলো। গানটা তৈরি করে আমরা প্রথম ডিসাইড করলাম যে চল আমরা রেকর্ডিংয়ে যাই। এটা 2024 সাল। আমরা 6খানা গান নিয়ে রেকর্ডিংয়ে গেলাম, দিয়ে আমরা 6খানা গান রেকর্ড করলাম। দিয়ে আমরা তখন প্রথম, আমি যেহেতু এসভিএফে দীর্ঘদিন যুক্ত ছিলাম, প্রাইমারিলি আমি এসভিএফ মিউজিকের এদেরকে গিয়েই শোনাই গানটা, যে শুনে দেখুন আমাদের গানটা কেমন লাগে। তখন দে পিক দ্যাট আপ, যে এই কয়েকটা গান আমাদের বেশ ভালো লাগছে। ভিডিওটারও একটা ব্যাপার আছে, গানটা অনেক দিন আগে কনফার্ম হয়ে গেছে যে এই গানটা হবে। এবার আমি ঋদ্ধি সেন, ঋদ্ধিকে যখন গানটা শুনিয়েছিলাম, ঋদ্ধিকে বলেছিলাম তুই এইটার মিউজিক ভিডিওটা ডিরেক্ট কর না, এটা একটা মিউজিক ভিডিও হবে, তুই কর না। ঋদ্ধি একটা তখন ভেবেছিল, এই হলো। তারপরে সব মিটিং টিটিং হলো, বাজেট ইস্যু, হ্যান ইস্যু ত্যান ইস্যুতে সেটা এক প্রকার বাতিল হয়ে গেল। তারপরে আমাকে বলা হলো তুমিই করো, কিন্তু কেন জানি না এই গানটার ভিজুয়াল নিয়ে আমি কোনোদিন ভাবিও নি, আর খুব মাথাতে ছিল না। এবং আমার চিরকালই মনে হয়েছিল যে ঋদ্ধি এতটা ভেবেছিল, ও এটা এক্সিকিউট করতে পারবে। আমি যেহেতু পরিচালক হিসেবে ওর কাজ দেখেছি, ওর ছবি দেখেছি, ওর ডিরেক্ট করা মিউজিক ভিডিও দেখেছি, তো আমি গোঁ ধরেছিলাম যে ওই করবে। তো সব কিছু করে 25 সালের মার্চ মাসে সেই ভিডিওটা ঋদ্ধি ডিরেক্ট করলো। তারপরে মেলার গানের যেটা হয়েছে সেটা হচ্ছে, মেলার গান এত বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে, মানে এত ভাইরাল হয়, এত লোক শোনে, এতটা ছড়িয়ে যায়, স্প্রেড করে যায়। তো ওইখান থেকে আমাদের ব্যান্ডটা বলা যেতে পারে দাঁড়িয়ে যায়, টেক অফ করে রাদার। আর তারপরে আরেকটা ঘটনা ঘটে হচ্ছে এই ব্যান্ড স্টর্মে। ওই আমরা যেদিন 3 ঘোষকে নিয়ে একটা ছড়া বেঁধে গান করি, সেটাও একটা এমন বিপুল ভাইরাল হয়ে যায়। তো একটা গানের ভাইরাল, একটা অনুষ্ঠানের ভাইরাল ফর পলিটিক্যাল রিজন বা ওই ধরনের একটা হওয়ার ফলে তো হুলিগানিজম খুব পরিচিত, জনপ্রিয় একটা হয়ে যায় আর কি। ভেবেছি যে আমরা একসাথে গান বাজনা করবো, এবং আমাদের একটা বোকে অফ সংস আছে। মানে এখনই আমাদের কাছে রেকর্ড করা আছে প্রায় 8 থেকে 9টা গান। আমাদের কম্পোজ করা, মানে গান তৈরি করা আছে লিখে সুর করে 17খানা গান, এবং আরও আমাদের প্রায় 3-4খানা মতো গান লেখা আছে, সেগুলো এখনো কম্পোজ হয়নি। তো সব মিলিয়ে আমাদের 20-22খানা একটা গানের বোকে আছে, এবং সেগুলো নানা ধরনের গান। সেটা ইতিমধ্যে দর্শক শ্রোতারাও দেখেছে যে আমরা যখন মেলার গান করলাম, তারপরে আমরা পুজোর সময় পূজার গান করলে সেটা অন্যরকম। তারপরে বদলাবে গতিপথ বলে একটা গান করলাম, সেটা অন্যরকম। এখন পৃথিবীটা ভালো লোকেদের নয় বলে একটা গান সবে বেরিয়েছে, সেটা অন্যরকম। পরের গানটা আবার অন্যরকম। পৃথিবীটা ভালো লোকেদের নয় গানটার মধ্যে আমার কোথাও একটা মনে হয় ভাইরাল হওয়ার এলিমেন্ট আছে। হ্যাঁ, দেখা যাক, মানে জনপ্রিয়তা দিয়েই শুরু হয়েছে জিনিসটা। এইবারে নানা ধরনের গান। আবার এইটাও একটা এক্সারসাইজ, যে ভাইরাল জিনিসটা তো খুব একটা বেশ বড় রকমের ট্র্যাপ। আমরা যেটা চেষ্টা করতে চাইছি হুলিগানিজম দিয়ে আমি বলবো না, আমি রাদার মনে করি, আমি যখন সিনেমা ডিরেক্ট করতে গেলাম তখন এই সেন্সটা আমার মাথায় প্রথম এলো যে এমনিতে তো অভিনয় কাজটা ইজ এ ভেরি সোলো জব, মানে একার ওপর নির্ভর করে। যদিও আমার কালেকটিভ প্র্যাকটিস ছিল থিয়েটার থেকে, আমি যখন পরিচালনা করা শুরু করলাম তখন আমি দেখলাম যে আমাদের বাংলা ছবির, বাংলা ভাষাভাষীর যে সাহিত্য বলুন, গান বাজনা বলুন, ছবি বলুন, এটা না একটা কমিউনিটি বিল্ড আপ ছাড়া বেঁচে থাকতে পারে না। ওপেন মার্কেটাইজেশনে, উদার অর্থনীতিবাদের বাজারে
বাংলা ভাষা, বাংলা চলচ্চিত্র, বাংলা গানের মতো একটা জিনিস, এটা পরীক্ষিত সত্য যে এ ওপেন কম্পিটিশনে জিততে পারবে না, সেটা পরীক্ষা হয়ে গেছে। কিরকম? মানে ইনভেস্টমেন্ট নেই তো। এবার ইনভেস্টমেন্ট কেন ওই নেই, দিক বা থেকে বলছি, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যই বলছি যে উদার অর্থনীতি, ওপেন মার্কেটাইজেশনের মধ্যে এ দাঁড়াতে পারে না। এবারে এ কিভাবে দাঁড়াতে পারবে? এ একমাত্র কমিউনিটি দিয়েই দাঁড়াতে পারবে, যে এটার একটা ভাষাগত হোক, সুরগত হোক, কিছু হোক, তার একটা কমিউনিটি আছে, তার একটা মানে একটা বিলিফ সিস্টেমের উপর দাঁড়িয়ে। এটা হয়তো শুনতে একটু ইউটোপিয়ান লাগবে, কিন্তু বিয়ন্ড ক্যাপিটালিজম যার একটা এক্সিস্টেন্স আছে বলে, যে পৃথিবীতে যাই হয়ে যাক আমি এদের গানটা শুনবই, আমি মতামত রাখবো, আমার ভালো লাগলো কি খারাপ লাগলো, এই সিনেমাটা আমি দেখবই। আমি বলবো যে যে বিলিফ সিস্টেমটার উপরে দক্ষিণ ভারত বেশ অনেকটা থ্রাইভ করেছে, ওদেরকে যদিও ওপেন মার্কেট সিস্টেমের কম্পিটিটারই বলা যায়, মানে ওরা তো অনেক অর্থলগ্নির মধ্যে কাজ করে, তো আমাদের সামহাউ আমাদের আর উপায় ছিল না, বা আমি বলবো এখনও নেই, অ্যাপার্ট ফ্রম বিল্ড আ কমিউনিটি অ্যারাউন্ড আওয়ার থিঙ্কিং। আমাদের বাংলা থিয়েটারে এটা একটা সময় খুব ছিল, যে এখনও যে একদম নেই আমি বলবো না, যে একটা কমিউনিটি বিল্ড আপ আছে, যে না বাংলা থিয়েটারে মানে যেতে হবে, বাংলা থিয়েটারে, মানে বাংলা থিয়েটার এখনো সমসাময়িক প্রশ্নগুলো নিয়ে কাজ করছে, এই করছে সেই করছে, সবটাই যে রাজনৈতিক হতে হবে তার কোনো মানে নেই। বাংলা ব্যান্ডের গানেও এটা একটা সময় ভীষণ অ্যাচিভ করেছিল, দুর্দান্ত। আপনি আরো ভালো বলতে পারবেন, কিন্তু তার আমি বলছি সুমন থেকেই যদি আমি ধরি, সুমন, নচিকেতা, এরা সবাই, তারপরে অনিন্দ দ্বারা, চন্দ্রিল দ্বারা, উপল দ্বারা, রূপম দা, ভেরি ইম্পর্টেন্টলি সিধু দা, এরা, এই সবগুলো, ওটা কিন্তু একটা কমিউনিটি টাইম। এবারে ওই কমিউনিটি টাইমটাকে আবার এসে ভেঙেছে, মানে এই যে জোয়ার অফ কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল, পৃথিবীর সমস্ত খনি খুলে গেল, তারপর সবাই ভেসে গেল। কিন্তু তখনও যারা যারা কমিউনিটিটার হাতটা ছেড়ে দেয়নি, হ্যাঁ, অ্যাকচুয়ালি কমিউনিটি বিল্ড আপ করতে গেলে কি লাগে? কমিউনিটি বিল্ড আপ করতে গেলে দুটো জিনিস লাগে। এক হচ্ছে একটু লোভ কম হতে হয়, মানে লোভের সাগরে ভেসে যেতে নেই। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হয়, মানে হেদিয়ে পড়লে চলে না, দূর কেউ তো দেখছে না, ওইটা দিয়ে কমিউনিটি বিল্ড আপ হয় না। কমিউনিটি বিল্ড আপ ব্যাপারটাই হচ্ছে টুকুস 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 করে, মানে সেই মানে পাট বোনার মতো, বা খুব লম্বা একটা থ্রেডের মতো আর কি। তো সেই চেষ্টাটা একটু ছেড়ে দেওয়া হয়েছে বলেই, বা সবাই একটু বাবা আমি আমারটা বুঝে নিচ্ছি, তুই তোরটা দেখে নে। এবং এতবার সংঘ ভেঙেছে আমাদের এখানে, কবি লিখেই দিয়েছেন, এক দশকে সংঘ ভেঙে যায়। এবার প্রতি দশকে যদি সংঘ ভাঙতে থাকে, কমিউনিটি ভাঙতে থাকে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এতগুলো ভাঙনের ওজন প্রত্যেকটা আর্ট ফর্মকে কাঁধে নিয়ে চলতে হচ্ছে। সেটা সিনেমা হোক, সেটা সঙ্গীত হোক, সেটা থিয়েটার হোক, এত ভাঙন বইতে বইতে মানে একটা তো সহ্য সীমা বলে একটা জিনিস আছে না? কি বাংলা সিনেমা কি সেই সহ্য সীমার লিমিটটা ক্রস করে চলে গেছে? এই না, মনে তো হচ্ছে তাই। আমি মানে এটা মানে এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে আমি প্রচুর ভাবি বাড়িতে বসে বসে, যে এটাকে দেখুন, অনেকগুলো থিওরি তো আছে, মানে থিওরি কথাটা ঠিক নয়, অনেকগুলো ফ্যাক্টও আছে। সিনেমা হল কমে গেছে, গ্রামের মানুষের সাথে মফস্বল বলবো না, গ্রামীণ মানুষের সাথে কানেক্ট কমে গেছে, এবং সেটা অনেক দিন ধরেই কমেছে। কখনো কখনো সেটাকে ইনএভিটেবল মনে হয়, যে হ্যাঁ এটাই তো হতে হতো। কিন্তু যদি, আর সিনেমা তো আমি বলছি যে ব্যবসা, ট্রেড, এবার সেটার একটা স্বাস্থ্য তো থাকতেই হবে, তাহলে এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি, তার তো আর মানে আপনাকে আমাকে নিয়ে নয়, শুধু 2-3 জন সুপারস্টার, শুধু কিছু হিরো হিরোইন, শুধু কিছু সেলিব্রেটেড ডিরেক্টর নিয়ে তো নয়। ইন্ডাস্ট্রি তো সবাইকে নিয়ে, এবার সবাইকে নিয়েই মানে তো তার একটা ইকোসিস্টেম। সেটার কিন্তু আমি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টেকনিশিয়ানরা তার মধ্যে পড়েন, পাশাপাশি একটা ডাউন স্ট্রিম আছে যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হচ্ছে হলে যারা কাজ করে, সেখানে যে টর্চ দেখাচ্ছে, যে টিকিট বিক্রি করছে, এক্সিবিশন ইকোসিস্টেমের মধ্যে যারা আছে, যারা একটা হলের বাইরে একটা ফুচকা দোকান চালাচ্ছে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। একটা জায়গায় যেখানে আমরা শুটিং করতে যাচ্ছি, সেখানে যে ছেলেটি গাড়ি চালাচ্ছে, সেই ড্রাইভার, সে হয়তো সেই অর্থে ইন্ডাস্ট্রির পার্ট না, কিন্তু এই জায়গাগুলো মানে একটা ইন্ডাস্ট্রির তো ডাউনস্ট্রিম বলেও একটা জিনিস থাকে, এটাও কিন্তু সিনেমার একটা পার্ট। আমি আপনাকে আগের উত্তরটাই রিপিট করবো, ওই যে বলছি না, যে যদি মানে
কালে কালে এটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার কাছে এটা রকেট সায়েন্সের মতো লাগে না। আমার কাছে লাগে যে একটা দক্ষিণ ভারতীয় ছবি, মানে সেটা আমি বলছি মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি, তামিল তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলছি না, সেও একটা ছবি লো বাজেট ছবিতে আমি বলছি 16 কোটি টাকা ব্যয় করছে। সেটা আবার তামিল তেলেগু ছবির মানে যা রেশিও থেকে খুব কম। তামিল তেলেগু ছবি 30, 40, 50, 75 কোটি টাকা দিয়ে যে ছবিটা করছে, সেটা আমাদের এখানে একটা চেষ্টা আছে 8 কোটি দিয়ে কমপ্লিট করার। এবার ওইটা সম্ভব বলে আপনার মনে হয়? না, হয় না। একটা নাচের দৃশ্যে মনিকা বলে একটা গান আছে না, ওই পূজা হেগড়ে নাচেন, লিটারালি চোখে দেখা যাচ্ছে 500 জন নাচছে, তার থেকেও বেশি 1200 জন নাচছে। এবারে ওই 1200 জনের তো একটা কস্ট আছে। আপনি 200 লোক আনলেন, 400 লোক আনলেন, কিন্তু 400 লোক 1200 লোক হতে পারে না। তাই আমার মনে হয় যে মানে আমার ধারণা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকেও একটা এরকম অফার দেওয়া হয়েছে, বা মানুষ সেভাবে বুঝেছে যে এইটাও আমাদের আছে, ওইটা আমাদের আছে, যেটা বেটার সেটা বুঝছি। মানে ক্যাপিটালিজমে বা এই ওপেন মার্কেট চয়েস সিস্টেমের মধ্যে এসে মানুষ যেটাতেও বেশি বিনোদন পাবে সেটাই চলে যাবে। ওই জন্য আমি আবার বলছি যে কমিউনিটি ফিলিং ছাড়া, যে দক্ষিণ ভারতে একজন জওয়ান ধুরন্ধর দেখবে, কিন্তু আগে বিজয়কে দেখতে যাবে, বা আগেও ফাহাদ ফাসিলকে দেখতে যাবে, বা আগেও কামাল হাসানকে দেখতে যাবে। আমার যেটা মনে হচ্ছে সেই মানে মানে কালকে যদি বাংলা ছবি না থাকে, একটা ইন্ডাস্ট্রি হিসেবে, একটা কমিউনিটি হিসেবে যদি বাংলা ছবি এক্সিস্ট নাই করে, তাহলে বাংলা ভাষাভাষী দর্শকের কি হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। মানে আদেও বদার করবে কিনা তারা। এটা একটা কঠিন জায়গায় নিয়ে গিয়ে ফেললে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়তো তাই, মানে ছবি দেখতেই তো আসে না। এটা দেখো, মিথ্যে কথা বলে তো লাভ নেই। এটা তো আমরা মানে সেটা কমতে 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 যেখানে যাচ্ছে, যে সংখ্যাটার কাছে যাচ্ছে এবং রেশিওটা যেখানে চলে যাচ্ছে, তাতে যদি সত্যি, আমি বিশ্বাস করি বন্ধ হবে না, বন্ধ নিশ্চয়ই হবে না, মানে আমরা কেউ সেটা চাইবও না, রাদার আমরা চেষ্টাও করে যাব যাতে বন্ধ না হয়। কিন্তু মানে ওয়ার্ল্ড ইকোনমি তো অনেক বড় একটা জিনিস, যদি সত্যি বন্ধ হয়েই যায়, তাহলে মানে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের তো যত ছোটই হোক, এটা তো একটা অলংকারের মতো। আমি বলছি আরও নানা গয়নার মধ্যে এই গয়নাটা যদি না থাকে, তাহলে কোথাও এই প্রশ্নটা করার সময় এসছে যে ভাষাভাষী মানুষ বা জাতির কাছে এই লসটা কীরকম লস হবে, মানে এই লসটা তারা স্বীকার করে নিতে প্রস্তুত নাকি নয়, এবং যদি তারা প্রস্তুত না হন তাহলে তার কি নিদর্শন আমরা দেখতে পাই। ইটস কাইন্ড অফ এ কমপ্লিকেটেড সিচুয়েশন আর কি। মানে ধরো এখন আমি তোমার কথা যদি ধরি, তোমাকে তো এখন ছবি করতেই দেওয়া হচ্ছে না। না, তোমাকে এখন ছবি করতেই দেওয়া হচ্ছে না, আমাকে আমার ছবি করতে দেওয়া হচ্ছে না, এবং মানে জানি না মানে এগুলো কি হবে না হবে নিয়ে আমার কোনো ধারণা নেই। তোমার ধারণা আছে কিনা তাও আমি জানি না। মানে আমি ধারণা করে কিছু করতে পারবো না, কারণ সেই ধারণারই মূল্য আছে, যার কিছু করার ক্ষমতা আছে। মানে ইফ ইউ আর পাওয়ারলেস ম্যান, আপনার পারসেপশন, আপনার এই চিন্তা কিছু ম্যাটার করে না। তোমার হয়ে আমি দেখছি অন্যরা ক্ষমা চাইছে, আমার হয়তো তাও চাইছে না। সেটা যাই হোক, মানে সেটা তো ছেড়ে দিলাম। আমি তোমাকে ওই কথাটা যেটা জিজ্ঞেস করছি, এই যে ধরো একটা বিরোধ, অমুক তমুক, এগুলোর ফলেও কি দর্শক কিছুটা সরে যায়? আমি যেখানে থাকি, যে লোকালিটিতে থাকি, সেটা মানে সেই লোকালিটি মানে মূলত জনগোষ্ঠীটা সাধারণ মানুষ আর কি। ব্যবসা করেন, অটো চালকরা আছেন, কেউ কেউ চাকরি করেন, এবং আমার তাদের সঙ্গে বেশ সখ্য, আমার পাড়ার লোকজনের সঙ্গে। তাদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়, তারা এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার। তারা আমাকে চেনেন বলে অ্যাওয়্যার এরকম নয়, তারা এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার। এবং এটা খুবই, কি বলবো, এটা যেটাকে এর ভাষায় বলা হয় যে ওই স্যাম্পল সাইজ হিসেবে এটা খুবই ছোট, কিন্তু এই স্যাম্পল সাইজটার মধ্যে এটা নিয়ে একটা বিরক্তি, বা এটা নিয়ে একটা মানে এগুলো কী রে বাবা, এটা আছে। এটা আমিও দেখি, কারণ আমিও ধরো আমি যে জায়গাটায় থাকি, একটা মোটামুটি সেই জায়গার দোকানদার অমুক তমুক, তার সিনেমা দেখে না, কিন্তু জিনিসটা নিয়ে তারা এবার দূর বাবা এগুলো কি হচ্ছে। প্রশ্নহীন আনুগত্য যেরকম ভালো জিনিস নয়,
সেরকম একেবারে বিশ্বাসযোগ্যতার তলানিতে চলে যাওয়াটাও খুব ভালো জিনিস না। কারণ ব্যাপারটা তো পারসেপশন ট্রেড, মানে আমাদের তো ইমেজ সেন্ট্রিক ব্যবসা। মানে আমাদের ইমেজটা কেমন, আমাদের এটা কেমন, মানে যে কারণে আমি যে খুব চিরকাল সচেতন ছিলাম এটা নিয়ে তা নয়, কিন্তু হয় না, মানে এই যে আমাদেরকে বলা হয় বা শেখানো হয় ফাট করে ক্যামেরার সামনে একটা সিগারেট ধরিয়ে ফেলবে না, হ্যাঁ তুমি এটা এই শব্দটা প্রয়োগ করে ফেলবে না, আর যা মুখে আসে তাই বলে ফেলবে না, এগুলো কেন বলা হয়? কারণ আমাদের পারসেপশনের ওপর, আমাদের ইমেজের ওপর আমাদের কাটতি বাংলা ভাষায় থাকে আর কি, যে একে বৃহত্তর সমাজ একে কী চোখে দেখছে সেইটার একটা ব্যাপার থাকে। সেটাতে যেরকম ওই আমি বলছি যে মানে আমি যে ধরনের ব্যাকড্রপ থেকে এসেছি, ভগবান যা বলবে মেনে নেবো, কোনো কিছু মানি না, এইটাও যেমন আধুনিক সমাজে থাকতে পারে না। আবার কোনো রকম কোনো বিশ্বাসযোগ্যতা নেই, বা মানে মানুষ তাকে খুব একটা সমীহর চোখে দেখছে না, এইটাতে এটা তো ইভেনচুয়ালি ট্রেডে এসে এটার ইম্প্যাক্ট তো হবেই, এবং সেটা হচ্ছে, সেটাও তো দেখা যাচ্ছে। কারণ যেরকম রাজনীতি পাবলিক, সেরকম আমাদের বিচরণ ক্ষেত্রটা তো পাবলিক প্লেস। আমরা তো কেউ জাস্ট মানে বিজ্ঞান বাড়ির ভেতরে বসে বসে ল্যাবে কিছু বানাচ্ছি তা তো নয়। পাবলিক না থাকলে আমাদের তাহলে তো ট্রেডটাই আমাদের থাকে না, আমাদের তো existence এক্সিস্টেন্সই নেই। তো পাবলিকের কাছে যদি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এগুলো কমতে থাকে, তাহলে সেটার একটা ডিরেক্ট এফেক্ট আমাদের ট্রেডে থাকবে। ধরো আমার আজকে 26 বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে, এই যে তলানিতে মানে আমি জানি না, আমি তো মাঝে মাঝে দেখেছি ব্যবসা খারাপ যাচ্ছে, মন্দা যাচ্ছে, কিন্তু এখন কেন জানি না মনে হচ্ছে তোমার মতোই আর কি, হয়তো এটা আর বাংলা সিনেমাটার নেই। এটা আমার জানি না, মানে এটা আমার একটু ভয় লাগছে। আমার আবার আরেকটা দিক থেকে মনে হয়, এটা আমি অন্য একটা জায়গাতেও বলছিলাম, সেটা হচ্ছে মানে গ্ল্যামার ওয়ার্ল্ড বা এই বিনোদন জগৎ আবার এমন একটা জগৎ না, সেখানে আবার একটা চড়াই উতরাই থাকে, বিতর্ক, হ্যাঁ কেচ্ছা, স্ক্যান্ডেল, এগুলো থাকবে না, সেটা আবার কেমন বিনোদন ক্ষেত্র আর কি। মানে হয় না, মানে আপনি যদি বলেন যে তাহলে তো কালকে আপনি এই শর্তে সব নানান রকম মানে গোঁড়া সংস্কারবাদী সব কথাগুলো, ওইটা থাকবে না, এইটা থাকবে না, ওটাতে আমি কোনো গোঁড়ামিতে বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও একটা করে গিয়ে ওই যে বারবার, আমার ওই কথাটা ছাড়া কিছু বলার নেই সুব্রতদা, যে একটা কমিউনিটি, মানে দু চক্ষে আমি আপনার ছবি দেখতে পারি না, মানে কোনো প্রশ্ন যেন না জিজ্ঞেস করে ভালো হয়। আপনি মানে আমার অভিনয়কে 1 নম্বরও দেন না, তাও আপনি আমার ফ্র্যাটার্নিটির ফেলো, তাও আমি আপনার ফ্র্যাটার্নিটির ফেলো, এবং আপনার মানে 500টা দর্শক থাকলেও দর্শক আছে, আমার 50টা দর্শক থাকলেও দর্শক আছে। এই যে আমি আপনার সম্পর্কে কি মনে করি সেটা দিয়েই পৃথিবীটা চলে না, বা আপনি আমার সঙ্গে সম্পর্কে কি মনে করেন সেটা দিয়ে আমরা প্রত্যেকে গিয়ে কানেক্ট করছি মানুষের সাথে। মানুষ যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা আমার পছন্দের জিনিস, এইটা আমি দেখব, আমি এটার দর্শক, সেইটার প্রতি আমাকে সম্মান করতেই হবে। আমার যদি মনে হয় যে আমি আপনার কাজ দেখব না, আমি দেখব না, আমার কাছে সেই চয়েস হয়ে আছে। অদ্ভুত ভার্চুয়াল হননেচ্ছা যে তোমার কাজ আমি পছন্দ করি না, তোমার কাজ না করাই ভালো, বা তোমায় কাজ করতে দেবো না, হ্যাঁ মানে এই ধরনের, মানে তুমি কথাটা শুনছো না, তুমি কথা শুনছি না। গণতন্ত্র কি? সবাই যেখানে গিয়ে, মানে সবাই যেখানে ভোট করেছে, সব পার্সেন্টেজে যেখানে বেশি আছে, সেই সিস্টেমটাই তো চলবে। এবার আমি গণতন্ত্র কাকে বলে, যে আমি ওটাতে ভোট করিনি, বা আমি ধরা যেতে পারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রাজনীতির সমর্থক নয়, তাই বলে কি আমাকে গণতন্ত্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে নাকি দেওয়া উচিত? একদম। মানে ব্যাপারটা তো আপনি তো, আমাদের বেসিক কনস্টিটিউশনাল স্পিরিটটা তো তাই, যে আমি আমি তোমার রাজনীতি পছন্দ করি না, সেইটা এই মানে কি বলবো, সাংবিধানিক গণতন্ত্রের আমাকে সেই রাইটটা দিয়েছে, এই কথাটা এতে আমি বলতে পারি। আমি তোমার ভোটার না হয়েও আমি তোমার নাগরিক, এবং ইউ আর এন্টাইটেল টু গিভ মি অল দ্য সার্ভিসেস ইউ কমিট থ্রু ইউর পলিসিস, এই তো কথা। এই জায়গাটা সাধারণ মানুষ বোঝে হয়তো, মানে সেই কারণেই কিছুটা লোকে আমাদের সিনেমা থেকে আস্তে আস্তে, আমি জানি না, মানে এটা আমি সত্যি আমার নিজের একটু ভয় লাগে এখন সিনেমার অবস্থা দেখলে। আমি ঠিক বুঝি না সুব্রতদা, মানে ধরুন আমাদের একটা লড়াই হলো, একটা ইস্যু নিয়ে খবরে এলো, আমি কাজ করতে পারছি না, আপনি পারছেন না, কবিতা পারছেন না, সুদেশনাদি, বিদুলা, বেশ কয়েকজন পারছেন না এখনো পর্যন্ত। তার কিছু কিছু কারণ নিয়ে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির মানে উই শুড থ্যাঙ্কফুল টু দেম যে তারা কথা বলেছেন,
আমাদের ইন্ডাস্ট্রির স্টারেরা, দেব বলেছেন, রাজদা বলেছেন, শুভশ্রী বলেছেন, বোম্বাদা বলেছেন। আমি বলছি যে যদি এটা একটু সরিয়ে রাখি ইন আ লার্জার পিকচার, আপনি ধরে নিন 1 বছর আগে কোনো 1.5 বছর আগে কোনো কনফ্লিক্ট হয়নি, কিছু হয়নি, এটাকে যদি সরিয়েই রাখি, ব্যক্তিগুলোকে বা এই এক্ষুনি যেটা ঘটলো সেটাকে সরিয়ে রেখে যদি লার্জার পিকচারের দিকে তাকাই, সেটা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি। আমি একা কেন, অনেকেই ভাবছেন, অনেকের সাথে কথাও হয়েছে প্যান্ডেমিকের পর থেকে, যে এই যে সিনেমা ট্রেড বদলাচ্ছে, এই যে নানান রকম হচ্ছে। সম্প্রতি লিওনার্দো ক্যাপ্রিওর মতো একটা লোক বলেছে যে মানে বুঝতে পারছি না, আপনারা যদি বিগ ফিল্মস বিগ থিয়েটারে এসে না দেখেন, তাহলে তো মানে কনজিউমার যদি না থাকে তাহলে তো জিনিসটা ইভাপোরেট করে যাবে। মানুষ তো সবসময় রিপ্লেসমেন্টকে বেছে নিয়েছে, এটা তো মানুষের বেসিক নেচার টুয়ার্ডস ডেভেলপমেন্ট। সে যদি একটা বেটার জিনিস পায়, সে তো আর নেবে না ওটা। আমাদের এই শুটিং থেকে তো কিনো উঠে গেল, আমাদের শুটিং থেকেই তো বড় বড় আখাম্বা আখাম্বা আলো তো উঠে গেল, ডিজিটাল লাইট চলে এলো। মানুষের সাথে টেকনোলজির সম্পর্কটাই তাই, যে যেটা তার কাছে কনভিনিয়েন্ট লাগবে সেটা সে নিয়ে নেবে। এখন তার কাছে সোশ্যাল মিডিয়া কনভিনিয়েন্ট লাগছে, 10 বছর বাদে নাই লাগতে পারে সেটাও। 300টা রিল দেখে তার সেদিনের বিনোদনমূলক পুষ্টিটা হয়ে যাচ্ছে। কালকে এআই দিয়ে একটা গান বানালে সেটা যদি সে মনে হয় যে আমার বস আমার যা চাহিদা মিটে যাচ্ছে, তাহলে এটা থাকবে কি করে, এটা তো আমি বুঝে উঠতে পারি না। একটা মিউজিয়াম পিসের মতো থাকতে পারে, এবার মিউজিয়াম পিসের উপর ভর করে ইন্ডাস্ট্রি চলতে পারে না। ইন্ডাস্ট্রি চলতে গেলে তার একটা কন্টিনিউয়াস রেলেভেন্স দরকার হয়। এবং মানে আমি বলছি মানে মানে খুব যে মানে পাহাড়টা বড় হতে হবে তা নয়, কিন্তু একটা গাড়ি চলতে হবে। এবার সেটা মিউজিয়াম পিস দিয়ে তো গাড়ি চলবে না। মিউজিয়াম পিস তো কিছু মানুষ এসে ওটাকে ঝাড়বে, পুজবে, একটু জল টল ছিটিয়ে দেবে, একটু ফুল মালা দেবে, এটার ক্ষেত্রে হতে পারে। 4 জন এসে দেখবে আরে এই সত্যি বাংলা সিনেমা কি ছিল, এটা দেখবে। কিন্তু সেটা দিয়ে তো এত বড় একটা ইকোসিস্টেম, এতগুলো হাঁড়ি, এতগুলো পরিবার, সেটা তো চলতে পারে না। ঠিকই বলেছো তুমি, এই যে কথাটা বললে, মানে আমি বলছি যে আমি এটা আমাদের সকলেরই খুবই চিন্তার বিষয়। এমন নয় শুধু আমি আপনি চিন্তা করছি, বাকিরাও করছেন, কিন্তু চিন্তার এগেনস্টে কি করা যায়, দেরি হয়ে গেলেও কি করা যায়, সেইটা বুঝতে পারছি না। তো অনেকগুলো খুব ছোট ছোট কয়েকটা চেষ্টা হচ্ছে। আমি রিসেন্টলি বলবো প্রদীপ্ত, এই যে প্রদীপ্তদা তেহট্টে গিয়ে এই ছবিটা ওই মারুতিতে অ্যানাউন্স করে করে গোলাপি কাগজে লিফলেট দিয়ে এই যে একটা মানে কি বলবো, এই যে একটা ডিগ্ল্যামারাইজ করার চেষ্টা করছে, বা এই যে আবার মানুষের কাছে গিয়ে যে মানুষকে একটা কন্ট্রিবিউটার, কনজিউমার নয়, কন্ট্রিবিউটার হিসেবে আহ্বান করছে, এটা তো আমি একটা চেষ্টাই বলবো। আমি আপনিও থ্রু সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা আমাদের ক্রিয়েশনগুলো নিয়ে অ্যাপারেন্টলি বিনে পয়সায় মানুষের কাছে যাচ্ছি, যে আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা চলচ্চিত্র বানাতে পারছি না, করতে পারছি না, এইটা নিয়ে আমি আপনাদের মানে কমিউনিকেশনটা বজায় রাখার চেষ্টা করছি। এগুলো খুবই ছোট ছোট উদ্যোগ। বড় ছবি, বড় বাজেটের ছবি, বিগ ব্যানার্স, হোর্ডিংস, নায়ক নায়িকা, এগুলো কিন্তু ইনএভিটেবল পার্ট অফ সিনেমা ইন্ডাস্ট্রি। মানে শুধু এইসব কুটির শিল্প দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারে না। ইন্ডাস্ট্রিকে রান করতে গেলে কিন্তু বড় ছবি লাগবে, সাকসেসফুল ছবি লাগবে, গোয়েন্দা লাগবে, এই লাগবে, সেই লাগবে, নাচ গান লাগবে, ভূত লাগবে, এগুলো কিন্তু লাগবেই। আর এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু মানুষের কাছে পৌঁছে গেলাম, শুধু ওইটা করলাম। হ্যাঁ, এগুলো সব সাপ্লিমেন্ট, মানে এগুলো সব মানে মানে অনুসারী রাস্তার মতো, বা একটা বড় বাইপাসের পাশে আরেকটা রাস্তা থাকে, সেটা এটার ইন্ডাস্ট্রির হেলথটাকেই স্ট্রেনথেন করে, কিন্তু মূল যে বডি অফ ট্রেড। এখন প্রশ্নটা না এইখানেই এসে দাঁড়িয়েছে, ধরো এই বড় রাস্তাটায় যদি উঠতে না দেওয়া হয়, তাহলে প্রদীপ্তর মতো একজন ডিরেক্টর, তার করণীয়টা কি হবে? ও সেই রাস্তাটা বাদ বেঁচেছে তো, হ্যাঁ, হুইচ ইজ ফাইন। মানে আমার তো বুঝতে পারছো, আমি বড় রাস্তাটায় উঠতে পারছি না, সুতরাং আমি পাশের মানে কি বলবো সার্ভিস লেনটা দিয়ে যাতায়াত করছি, উপায় কি আছে আমার? তো ঠিকই, ট্রেডে যত লোক আসবে আমার বিশ্বাস দর্শকেও তত লোক আসবে। হ্যাঁ ঠিক। ট্রেড যদি একটা রেলিং ঘেরা জাস্ট একটা গ্রাউন্ড অফ অলিগার্কস হয়ে যায়, আমার মনে হয় না লোক আসবে। এটা তো পৃথিবীতে মানে টিমোথি শালামেকে কি দেখতে আসেনি লোকে, নাকি লোকে মারাদোনার পর আর কোনো ফুটবলারকে করেনি? এবং এভাবেই তো চলেছে জিনিসটা। হঠাৎ করে একটা সেন্স অফ অলিগার্কি, যে না আমরা
পাচ্ছে, উই আর সেফ, উই আর গুড, উই আর মোর দ্যান গুড, আর এগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এটা আমি বুঝে উঠতে পারি না। মানে নাম্বার অফ ইয়াং ডিরেক্টরস অ্যান্ড দে আর থ্রাইভিং, রাশিং, দে আর ক্রিয়েটিং, মানে ওরা যা চাইছে সেটা করতে পারছে, এটাও তো একটা গণ্ডগোল। মানে এটা আমি খানিকটা প্রযোজকদের দিকের হয়েও কথা বলবো, যে একটা প্রযোজক একটা নতুন ছেলেকে দেখে বলবে তো যেটা মনে হচ্ছে তুই সেটা সেটা কর। কর। প্রযোজককেও তো সেই মাটিটাতে দাঁড়িয়ে থাকতে হবে। সেই ভাবছে আমি একে 1.5 কোটি টাকা দিলাম, এ ফেল করে গেল, ওকে আর 70 লাখ টাকা আমি দিতে পারবো, ও যদি ফেল করে যায় আমার কাছে আর নেই, তখন আমাকে আবার সেফ জোনে গিয়ে ব্যাটিং করতে হবে। এটাও তো নতুনদের ক্ষেত্রেও দুর্ভাগ্যজনক এবং প্রযোজকেরও হাত পা বাঁধা। এটা করার একটাই উপায়, সেটা হচ্ছে ইনক্লুশন, এক্সক্লুশন নয়, যে আরো আইডিয়া নিয়ে এসো, আরো এসো, রুলেই সেট করো। আপনি খুব ভালো করে জানেন যে আমাদেরকে বলা হলো না যে এরা ফেডারেশন ভেঙে দিতে চায়, এরা সব খুলে দিতে চায়, এরা একেবারে একটা মানে নেই রাজার রাজত্ব তৈরি করতে চায়। আমাদের উদ্দেশ্য তো তা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল বলার হচ্ছে ওই নতুন টেকনোলজি আসছে, নতুন জিনিস হচ্ছে, ইন্ডাস্ট্রিটা স্ট্রাগল করছে, এইটাকে নিয়ে একটা নতুন প্ল্যান প্রোগ্রাম, এবং তার মূল কথাটা হচ্ছে ইনক্লুশন, মানে সহযোগী বানাও, শত্রু নয়। 2.5 বছর বাদে তো আমরা সব ইন্ডাস্ট্রির শত্রু হয়ে, আমরা শত্রু হয়ে গেলাম। আপনি এক শত্রু, আমরা বসে আছি, আপনি কালো আমি সাদা, সব এইসব পরে টোরে, হ্যাঁ এইভাবে বসে আছি। কিন্তু আমি স্টিল বিলিভ যে আমার আর অ্যাজ সাচ কোনো কেরিয়ার সিনেমায় থাকবে কিনা, কোনো দিন কাজ করতে পারবো কিনা, আপনি আবার কাজ করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমার খুব স্থির দৃঢ় বিশ্বাস যে আপনি যদি স্ট্রাগল করেন তাহলে ইনক্লুশন ছাড়া আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। একদমই, এটা একদম সত্যি। এবং তোমার সাথে এই কথাগুলো আজকে আমি আলোচনা করলাম, মানে এরকম পডকাস্ট আমাদের এর আগে আসেনি, হয়নি এরকমভাবে। আমরা অন্যরকম অনেক আলোচনা করেছি। এখানে যেহেতু তুমি আমি দুজনেই একদিকে পড়ে গেছি, দুজনেই আমরা সিনেমার লোক এবং একই দিকে মানে এই এটার মধ্য দিয়ে গেছি, আমার খুব ভালো লাগলো তুমি আজকে এসছো এবং জয়েন করেছো। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। নমস্কার, আপনারা মুখে মুখে দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার লাইক যেগুলো করতে হয় আপনারা জানেন, সেগুলো একটু করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।